মুকেশ অফিস থেকে বাড়িতে এসে মাকে বলল, মা, আমি কালকে গোয়া যাচ্ছি একটা বিজনেস ট্রিপে। তা আমি ভাবছিলাম তোমরাও কি আমার সাথে যাবে? এমনিও আমার সাথে কেউ যাচ্ছে না, তাই ভাবলাম তোমাদের জিজ্ঞাসা করে নি। এভাবে তোমাদেরও গোয়াটা ঘোরা হয়ে যাবে আর আমারও কাজ হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, এও আবার জিজ্ঞেস করার কথা? আরে গোয়ার মতো জায়গায় যাচ্ছিস, আমরা কি তোকে বারণ করব? কি বলো বৌমা? কিন্তু মা, মুকেশ তো নিজের অফিসের কাজে যাচ্ছে, তাই আমরা ওর সাথে গিয়ে কি করব? আমি তোমাকে জিজ্ঞেস করছি না বৌমা, আমার সিদ্ধান্ত জানাচ্ছি যে কালকে আমরা মুকেশের সাথে গোয়া যাব। তুমি রেডি হয়ে নাও। ঠিক আছে মা। প্রত্যেকবারের মতোই মুকেশ, তার মা বাবা, তার ভাই আর তার স্ত্রী বিজনেস ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আর অনিচ্ছা সত্ত্বেও কামিনীকে ওদের সাথে যেতে হয়। এরপরে সবাই নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে ভ্যানিটি ভ্যানে এসে নিজেদের সিটে বসে পড়ল। যাত্রা শুরু হলো। সবাই বেশ খুশিতেই ছিল, কিন্তু ঘণ্টাখানিক যেতেই কামিনীর শ্বশুর ওকে বলল, বৌমা, একটু চা আর পকোড়া ভেজে টেজে খাও না। খালি পেটে ঘোরার মজাটা ঠিক পাচ্ছি না। যাও করে নিয়ে এসো তো। হ্যাঁ, তুমি ঠিক বলছো বৌমা। বেসন নিতে ভোলোনি তো? হ্যাঁ মা, আমি বেসন রেখে দিয়েছিলাম। এই বলেই কামিনী ভ্যানিটি ভ্যানের কিচেনে যায় আর ওখানে গিয়ে ইন্ডাকশানে চা বসিয়ে দিয়ে নিজেই নিজেকে বলে, এদের এই ঘোরাফেরা এখন আর আমার সহ্য হয় না। এদের এত বিজনেস ট্রিপ দেখেছি বিয়ের পর থেকে, এখন আর আমার এইসব একদম ভালো লাগে না, আর ঘুরতে ইচ্ছা করে না। জানি না বাবা, এই চলন্ত শ্বশুরবাড়ি কবে থামবে। সবাই বসে থাকবে আর আমাকেই রান্না করে সবাইকে খাওয়াতে হবে। জানি না এসব কতদিন আর চলবে। কিন্তু সে যখন এসব ভাবছিল, তখনই তার দেওর ডেকে বলল, বৌদি, একটু তাড়াতাড়ি নিয়ে এসো না। এই খালি পেটে ঘোরার আর মজা পাচ্ছি না। একটু তাড়াতাড়ি নিয়ে এসো, পেটে তো গ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুরপো, নিয়ে আসছি, তাড়াতাড়ি নিয়ে এসো। এই বাড়িতে বিয়ে করে বউ হয়ে এসছি নাকি কাজে ঝি হয়ে এসেছি? নিজে তো বিয়ে করবে না, আর আমাকে অর্ডারের পর অর্ডার দিয়ে যাবে। এরপর বিড়বিড় করতে করতে সে চা আর পকোড়া বানিয়ে সবাইকে খেতে দিল। এই দেখে সবাই খুব খুশি হলো, আর পকোড়ার প্লেট হাতে নিয়ে তারা গান করতে করতে খেতে লাগলো। কামিনীও নিচের সিটে বসে পকোড়া খেতে লাগলো। কামিনীর স্বামী মুকেশ ভ্যানটা চালাচ্ছিল। সে পকোড়া খেলো আর কামিনীকে বলল, কামিনী, আজকে একটু মটর পোলাও বানাও তো। আমার মটর পোলাও খেতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ বৌমা, পোলাও বানাতে সময় লাগে, তাই তাড়াতাড়ি গিয়ে শুরু করে দাও। এরপরে কামিনী বিরক্ত হয়ে কিচেনে এসে বিড়বিড় করে বলতে থাকে, এদের এতটুকু লজ্জা করে না আমাকে বারবার অর্ডার দিতে। নির্লজ্জের মতো কোনো না কোনো কাজের অর্ডার দিতেই থাকে। এরা কখনোই ভাবে না যে আমারও একটু আরামের দরকার আছে। অনিচ্ছা সত্ত্বেও নিজের চলন্ত শ্বশুরবাড়ির জন্য ওকে কাজ করতেই হয়। কামিনীর বলাতে তো কিছু হবে না, তাই সে রান্না করতেই লাগলো। এরপরে ওরা গোয়া পৌঁছে যায় আর সেখানে ওরা খুব আনন্দ করে। এইভাবেই দিন কাটছিল। আর এখন পালা ছিল ছোট ভাই বিশালের বিয়ে। বিশালের জন্য ওর মা একটা বড়লোকের মেয়ে দেখে নিয়ে তাড়াতাড়ি বিশালের বিয়ে দিয়ে দেয়। আর পুনম বউ হয়ে ওদের বাড়িতে চলে আসে। পুনমের নিজের শ্বশুরবাড়ি খুব ভালো লাগে, বিশেষ করে কামিনীকে তো ওর খুব ভালো লাগে। আর বড় জয়ের সাথে ওর খুব ভাব হয়ে যায়। পুনমের বিয়ের প্রায় 15 দিন পর একদিন মুকেশ তার মাকে বলল, মা, একটা বিজনেস ট্রিপে নৈনিতাল যেতে হবে, তাই ভাবছি এবার আমাদের সাথে নতুন বউকেও নিয়ে যাব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এই শুনে সবাই খুশি হলেও কামিনীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু পুনম চায়ের ফ্যাকাশে মুখটা দেখে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে দিদি, আমরা সবাই নৈনিতাল যাব জেনে তুমি খুশি হওনি? না, এরকম ব্যাপার না। এই বলে কামিনী ওখান থেকে চলে যায়। এরপরে সবাই নৈনিতাল যাবার জন্য প্রস্তুত হয়। যাত্রা শুরু হলো। সবাই বেশ খুশি ছিল, আর পুনমও খুব খুশিতে ছিল। তখনই বিশাল বলল, বৌদি, সবার জন্য একটু কফি বানিয়ে দিও তো, আর সাথে একটু কিছু স্ন্যাক্সও বানিয়ে দিও। হ্যাঁ ঠাকুরপো, দিচ্ছি। কামিনী কিচেনের দিকে যাচ্ছিল, তখনই পুনম বলল, দিদি দাঁড়াও, আমিও তোমার সাথে যাই, তোমাকে একটু হেল্প করে দেব। এখন কামিনীর সাথে সাথে পুনমও কিচেনের দিকে যায়। ওই ভ্যানের কিচেনে পুনম গিয়ে দেখল যে রান্নার সমস্ত সামগ্রী ওখানে রয়েছে। এই দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, দিদি, এ তো পুরো তোমার চলন্ত শ্বশুরবাড়ি। গাড়ির মধ্যে এত কিছু আয়োজন কে রাখে গো? শোন, এই বাড়িতে না এমনটাই হতে থাকে, আর মাসে 2-3টে বিজনেস ট্রিপ তো এদের লেগেই থাকে। কিন্তু যখন কেউ ঘুরতে যায় তখন খাবার দাবার তো হোটেল থেকেই আনানো হয়, তাই ভ্যানে এত কিছু জিনিসের কি দরকার? শোনো, আমাদের শ্বশুরবাড়ির লোকেদের না বাইরের খাবার পছন্দ না, তাই সবসময় এই ভ্যানেই রান্নাবান্না হয়। কালকে তুই আমাকে জিজ্ঞেস করছিলিস না
যে ঘোড়ার নাম শুনে আমার মুখটা কেন ফ্যাকাশে হলো, এই তার কারণ। মাসে 2-3টে বিজনেস ট্রিপ ওদের লেগেই থাকে, আর এই বিজনেস ট্রিপে সব থেকে খারাপ অবস্থা হয় আমার, আর সম্ভবত এখন তোরও। এই বলে কামিনী কফি বসিয়ে দেয় আর ব্রেকফাস্টও তৈরি করতে লাগে। এরপর পুনমও ওকে হেল্প করতে লাগে। তারপরে ওরা দুজনে মিলে সবাইকে পকোড়া সার্ভ করে। এরপরে কামিনী সবার জন্য রান্না করে সবাইকে খাওয়ালো। নৈনিতালে পৌঁছে পুনম দেখলো কামিনী চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনও শাশুড়িকে বলল, মা, দিদি আমাদের সাথে ঘুরতে যাবে না? না না বৌমা, ওরা তো ঘোরাফেরার শখ নেই, আর ও যদি ঘুরতে যায় তাহলে রান্নাটা কে করবে? এই শুনে পুনম কামিনীর ফ্যাকাশে মুখের কারণটা বুঝতে পারে, আর ও রেগে গিয়ে বলে, এটা আপনাদের কি ধরনের ব্যবহার? নিজেরা ঘুরতে বেড়াতে যান আর দিদিকে কাজের লোক বানিয়ে বসিয়ে রাখেন। আর দাদা, আপনি অন্যদের কথা বাদ দিন, আপনিও নিজের স্ত্রীর কথা একবারও ভাবেননি? আপনাদের লজ্জা হওয়া উচিত। আর আপনারা আমার থেকে এটা কখনোই আশা করবেন না যে আপনারা ঘুরবেন বেড়াবেন আর আমি আপনাদের জন্য রান্না করে খাওয়াবো, একমাত্র আপনাদের বৌমা বলে। দাদা, আমরাও মানুষ, আমাদেরও ইচ্ছা হয় একটু বাইরে ঘুরতে বেড়াতে। দাদা, দিদিকে আপনারা নিয়ে তো আসেন, কিন্তু কখনো কি ভাবেন যে দিদির আপনার সাথে ইচ্ছা হচ্ছে একটু বাইরে ঘুরতে যেতে, আপনার সাথে ফটো তুলতে? দিদির এই অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে আমি পুরনো হলে আমারও এই একই অবস্থা হবে। কিন্তু আপনারা ভুলে যাবেন না যে আমি দিদি নই, আমি পুনম। এই শুনে সবাই নিজেদের ভুলটা বুঝতে পারে। আর তখনই মুকেশ বলল, পুনম, আজকে তুমি আমাদের চোখ খুলে দিলে। আমরা তো জিনিসটাকে কখনো এভাবে ভাবিইনি। সবাই কামিনীর কাছে ক্ষমা চায়। আর এখন ওদের ভ্যানিটি ভ্যানটা স্লিপিং ভ্যানে পরিণত হয়েছে। ওই দিনের পর থেকে ওরা ঘুরতে তো যেত, কিন্তু কামিনীকে সবসময় আর রান্না করতে হতো না। ও এখন সবার সাথে এনজয় করত। সকালবেলা বরযাত্রীতে ভরা একটা বাস গ্রামে এলো। এক এক করে সব বরযাত্রীরা গাড়ি থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু গজেন্দ্র তার নতুন বউ, মা বাবা আর বোন বাসেতেই বসে থাকে। আমরা কি বাসেই বসে থাকবো? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। এই শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বলল না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। চলো না, আমরাও বাস থেকে নামি। বৌদি, এই বাসই তোমার শ্বশুর বাড়ি, আমাদের কোনো ঘর নেই। এই শুনে মমতার পায়ের নিচে মাটি সরে যায়। ওদের কাছে যখন বাস ছিল, তাহলে বাড়ি কেন নেই? আর এখন কি মমতা সারা জীবন বাসেই কাটাবে? আসল ঘটনাটা কি, এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। কয়েক বছর আগে গজেন্দ্র রামপুর গ্রামে তার মা বাবা আর বোনকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকত, আর সে একজন বাস ড্রাইভার ছিল। চলে এসো রামপুরবাসীরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। রামপুর যাবে তো? আরে কাকু, তুমি কালা নাকি? চিৎকার করে করে বলছি, শুনতে পাচ্ছ না? তোমরা ড্রাইভাররা কি ঠিকভাবে কথা বলতে জানো না নাকি? আমি তো শুধু একবার জানতেই চাইলাম। তাড়াতাড়ি বাসে বসো, বাস এক্ষুনি ছেড়ে দেবে। কি জীবন রে ভাই, কন্ডাক্টর আর বাস ড্রাইভার সবই আমি। এই বলেই সে বাস চালু করলো, আর কিছুক্ষণের মধ্যেই রামপুর গ্রামে পৌঁছে গেল। চলো, রামপুর চলে এসেছে। এরপরে সবাই বাস থেকে নেমে গেলে গজেন্দ্র বাসটাকে নিজের কুঁড়েঘরের পাশে দাঁড় করালো, আর ও ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো যে ঠাকুরমশাই এসেছে। আরে ঠাকুরমশাই আপনি? কিন্তু আমরা তো কোনো পূজা আর্চা করবো না, তাহলে আপনি? বাবা গজেন্দ্র, আমি পুজোর জন্যে নয়, আমি তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এখন তো তুমি বাস ড্রাইভার হয়ে গেছো, এবার তো বিয়ে করে নাও, এরপরে তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে। পুরোহিত মশাই, আমি এই বাসের মালিক না, আমি এই বাস ভাড়াতে চালাই। বাবা, তোর থেকে গরিব ছেলেরাও এই গ্রামে বিয়ে করেছে। আমরা চাই বেঁচে থাকতে থাকতে তোদের ভাই বোনদের বিয়ে দিয়ে যেতে। মা বাবা, তোমরা সবসময় এইরকম ভাবেই বলো, আর আমি তোমাদের কথা শুনেও নি। ঠিক আছে পণ্ডিত মশাই, চলুন বাসে গিয়ে বসুন, এক্ষুনি যাব আমরা মেয়ে দেখতে। আরে বাবা, তোমার তো দেখছি অনেক তাড়া, দাঁড়াও রাতটা কাটুক তারপর যাব। আরে পণ্ডিত মশাই, আমি একজন ড্রাইভার মানুষ, না জানে কখন সময় পাবো, তাই মেয়ে দেখতে এক্ষুনি চলুন। এই বলে সে সবাইকে জোর করে বাসে বসালো আর মেয়ে দেখতে গেল। মেয়ের নাম মমতা ছিল। দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হয়, আর ওই দিনই বিয়ের ঠিক হয়ে যায়। আস্তে আস্তে গজেন্দ্রর বিয়ের কথা গোটা গ্রাম জানতে পারে, আর গ্রামের সবাই ওকে খুব ভালো করেই চিনত। আর এই খবর গ্রামের প্রধানের কাছেও গেল। মুন্সি, শুনলাম কালকে নাকি গজেন্দ্র বিয়ে করতে যাচ্ছে। প্রধান মশাই, আপনিও নাকি বলেন না? বেচারা তো বিয়ের কার্ড দিয়েই গেল, আমাদেরও তো যেতে হবে। যখন বিয়েই হবে না, তখন বরযাত্রী কি করে যাব? মানে ঠিক বুঝলাম না প্রধান মশাই। এই মুন্সি, মনে আছে
অনেক বছর আগে যখন গজেন্দ্র কিছুই করতো না, তখন একবার ওর মার শরীর খারাপ হয়েছিল আর ও আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, সেটা এখনো শোধ দেয়নি। এখন তো বাস ড্রাইভারও হয়ে গেছে, বিয়েও করতে যাচ্ছে, তার মানে অনেক পয়সা নিশ্চয়ই হয়েছে ওর। এই সুযোগ, বিয়ের আগে ওর কাছ থেকে পয়সাটা নিতে হবে, না হলে তো বিয়ের পরও দিতেই চাইবে না। এই সুযোগ। আর বাবু, এই কাগজে তো এটাও লেখা আছে যে ও সময় মতো ধার শোধ না করতে পারলে ওর বাড়ি ঘর সব আপনার হয়ে যাবে। বলছিলাম, তা আপনি বললে আজকেই নিয়ে নিই, কি বলেন? চল, আজকে বিকেলে আমি তোর সাথে ওর বাড়ি যাব। যদিও টাকা পয়সা শোধ করে দেয় তাহলে তো ভালো, আর না হলে ওর বাড়িঘর সব নিয়ে নেব। সন্ধেবেলা গজেন্দ্র যখন বাস চালিয়ে বাড়িতে এলো, তখন গ্রাম প্রধান আর মুন্সি ওদের বাড়িতে এলো। দেখো গজেন্দ্র, এখনো অবধি আমরা তোমাকে কিছু বলিনি, কিন্তু আমাদের এগ্রিমেন্টের আজকে শেষ দিন। হয় তুমি ভালোই ভালোই টাকা দিয়ে দাও, না হলে তোমার বাড়ি জমি সব আমার। প্রধান মশাই, এত টাকা আমি এখন একসাথে দিতে পারবো না। সবে আমি 6 মাস আগে বাস চালানো শুরু করেছি। বিয়ের পর আস্তে আস্তে আপনাকে সব দিয়ে দেবো। কিন্তু এই কাগজে আজ অবধি সময় ছিল তোমার, তাই টাকা পয়সা না থাকলে বাড়ি খালি করো। প্রধান মশাই, আমরা সমস্ত গ্রামবাসীরা এক পরিবারের মতো থাকি, আমাদের এইটুকু তো ভরসা করুন। পরিবার ভাবি বলেই তো এতদিন আপনাদের কিছু বলিনি। আর আইন কানুন বলেও তো একটা জিনিস আছে নাকি? হয় পয়সা শোধ করে দাও, না হলে আজ রাতের মধ্যেই আমরা ঘর খালি করিয়ে নেব। মুনিম, কি বলো, আরো 2 ঘন্টার সময় দিয়ে দিই? চলো। এই বলে গ্রাম প্রধান আর মুন্সি ওখান থেকে চলে যায়, আর গজেন্দ্রের পরিবার চিন্তায় পড়ে যায়। দাদা, কাল যে তোর বিয়ে, আজকে যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায়, তোর বিয়েটাও তো ভেঙে যাবে। আর হলো ঠিক এটাই। 2 ঘন্টা পর প্রধানের সব লোকজন এলো আর ওদের সমস্ত জিনিসপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলে দিল। এরপর গোটা পরিবার সমস্ত জিনিসপত্র নিয়ে বাসে এলো আর গ্রাম থেকে চলে গেল, কারণ এছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর গজেন্দ্র বাসে করেই বরযাত্রী নিয়ে বিয়েতে গেল আর বিয়ে করে ফিরে এলো। ও এই ব্যাপার, চিন্তা নেই, এখন আমিও তোমাদের পরিবারের অংশ, সুখেও দুঃখেও। এরপর ওরা বাসেই থেকে গেল। পরের দিন এই বাসটা তো আমার না, আর উপার্জনের জন্য আমাকে বাস চালাতে যেতেই হবে, না হলে যে মালিক বাসটাই কেড়ে নেবে। তুমি বাস নিয়ে যাও, আমরা সবাই জঙ্গলেই থাকবো। বৌমা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এক্ষুনি বাপের বাড়ি পালিয়ে যেত। সত্যি বৌদি, তুমি খুবই ভালো। ওই দিন থেকেই গজেন্দ্র দিনে বাস চালাতো আর রাত্রিবেলায় ওই বাসটাকে জঙ্গলে নিয়ে আসতো। অনেকদিন পর্যন্ত এইভাবেই চলতে লাগলো। তারপরে একদিন বাসের মালিক বলল, গজেন্দ্র, এখন আমি বাস পার্কিং এর জন্য প্লটটা কিনে নিয়েছি, তাই এখন থেকে বাস চালানোর পর রাত্রে তুমি এখানেই বাসটা পার্কিং করে দিও। এই শুনে গজেন্দ্র খুব চিন্তায় পড়ল, কারণ বাসটাই তো এখন ওর ঘর ছিল। তাই গজেন্দ্র সব কথা তার মালিককে বলে। মালিক, আমার সদ্য বিয়ে করা বউ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমি বাস না নিয়ে গেলে রাত্রে ওরা থাকবে কোথায়? গজেন্দ্র, তোমার সাথে এত বড় একটা ঘটনা হয়ে গেল, বিয়ের রাতেই ওই প্রধান তোমার বাড়ি ঘর সব নিয়ে নিল, আর তুমি আমাকে জানাওনি। তুমি আমার পরিবারের মতো। তুমি আসার পর আমি 2টো বাস থেকে 4টে বাস করে ফেলেছি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওই টাকা ওই প্রধানের মুখে মারো আর নিজের বাড়ি ঘর নিয়ে নাও। মালিক, আপনি যে আমার কাছে ভগবান, জানি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, এই পয়সা তুমি আমাকে ফেরত দেবে ধীরে ধীরে। যাও, এখন গিয়ে নতুন বউকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসো, আর খুব তাড়াতাড়ি টাকা জমিয়ে নিজের বাড়িটাও ঠিক করে তোলো, আর তারপর তুমিও একটা বাস কিনে ফেলো। আমি চাই না যে আমার প্রত্যেক ড্রাইভার সবসময় ড্রাইভারই থাকুক। ওই রাতেই গজেন্দ্র প্রধানকে টাকা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নিল, আর গজেন্দ্র তার পরিবারকে নিয়ে আবার নিজের বাড়িতে হাসি খুশিভাবে থাক। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।